দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন। আজকে আপনাদের সঙ্গে আছি আমি আশেকিন প্রিন্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু করোনা ভাইরাস কবে স্বাভাবিক অবস্থায় ফিরব। আর এই বিষয়ে কথা বলতে যুক্তরাজ্য থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন বিশিষ্ট কোলোরেক্টাল সার্জন ডক্টর রকিবুল আনোয়ার, যিনি রয়্যাল লন্ডন হাসপাতালে কর্মরত আছেন। ডক্টর রকিবুল আনোয়ার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। সবাইকে শুভেচ্ছা এবং শুভ সকাল। জি স্যার, প্রথমেই আপনাকে জানতে চাচ্ছি যে কিছুদিন আগ পর্যন্ত তো ইউরোপের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় যাওয়ার চেষ্টা করছিল, স্কুল কলেজ রেস্টুরেন্ট তারা খুলে দিয়েছিলেন, তো আবার সেগুলো শাটডাউন করা হয়েছে, লকডাউন করা হয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশে। তো সার্বিকভাবে আপনি কি মূল্যায়ন করবেন করোনা ভাইরাস নিয়ে? আসলে আমার যেটা আজকে 11ই মার্চে WHO ঘোষণা করেছিল প্যান্ডেমিক কোভিডের, আজকে 9ম মাস। আমার মনে পড়ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের 9 মাসের কথা। আমাকে আমার স্মরণ আসছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। প্রথম যখন শুরু হয়েছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ, তখন ভীষণ ভয়াবহ মারাত্মক অবস্থা ছিল। তখন আমাদের বাংলাদেশের মানুষদেরকে, বাঙালিদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা চিন্তিত ছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম কেমন করে চলবে। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন একটা প্রতীক, যার ফলে আমাদের স্বাধীনতা সংগ্রাম চলেছিল এবং সফলভাবে চলেছিল। আমাদের কোভিডে যখন শুরু হয় তখন অত্যন্ত মারাত্মক অবস্থা ছিল। এখন কি সেই একই অবস্থা আছে? একই অবস্থা বলবো না, মারাত্মক এখনো আছে, কিন্তু একই অবস্থা নাই। আমরা এখন অনেক তৈরি করতে পেরেছি, থেরাপিউটিক্স হয়েছে, ভ্যাকসিন বেরিয়ে আসার সম্ভাবনা আছে, মর্টালিটি রেট, ফেটালিটি কমে গেছে। কিন্তু আমরা কি আগের অবস্থায় ফিরতে পেরেছি? না। আমরা কখন ফিরতে পারবো সেটার কোনো নিশ্চয়তা নেই। যারা খুবই অপটিমিস্টিক তারা মনে করছে হয়তো আগামী গ্রীষ্মে সেই জিনিসটা ভালোর দিকে যেতে পারে। শীতকালীন যে সমস্ত দেশ ইউরোপে এবং আমেরিকায়, তাদের শীত প্রধান দেশে তাদের কোভিড খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে এবং যাবে শীতকালের। কারণ হচ্ছে যে শীতকালের আর্দ্রতা কম থাকে, যার ফলে মানুষের নাকের যে চুল, যেটা সিলিয়া বলা হয়, সেটা ভালো কাজ করতে পারে না। আর আর্দ্রতার কারণে ভাইরাসগুলো ভালো টিকে থাকতে পারে এবং ভাইরাসগুলো দ্রুত অন্যদিকে ছড়িয়ে যেতে পারে। সেই পরিস্থিতি সুতরাং শীতকালে খারাপের দিকে যাবে এবং আশা করা হচ্ছে, ভয় করা হচ্ছে যে শীতকালে কোভিড অনেক বাড়বে এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে। কিন্তু যখন বসন্ত শুরু হবে, স্প্রিং যখন শুরু হবে, তখন আর্দ্রতা কমবে, তখন ভাইরাস অ্যাক্টিভিটি কমবে, আমরা বাইরে যাওয়া শুরু করতে পারবো, তখন হয়তো অনেক উন্নতি হবে। এবং গ্রীষ্মকালে আশা করা হচ্ছে যে কোভিড সিচুয়েশনের আরো উন্নতি হবে। এর ভিতর ভ্যাকসিন তৈরি হয়ে যাবে আশা করা যাচ্ছে। এবং আমরা কি তাহলে পুরোপুরি আগের অবস্থায় ফিরে যেতে পারবো? না, আগের অবস্থায় ফিরে যাওয়া অনেক সময় লাগবে, কয়েক দশক লাগতে পারে। যেরকম স্প্যানিশ ফ্লু 1918 সালে শুরু হয়েছিল, তারপরে কিন্তু স্প্যানিশ ফ্লু এন্ডেমিক হিসেবে চলেছিল এবং এপিডেমিক প্যান্ডেমিক হয়েছিল 1957 সালে, 1968 সালে। সুতরাং আমার যেটা মনে হয় যে কোভিড থাকতেই থাকবে, এর কমবে, এফেক্টিভনেস কমবে, এর ফ্যাটালিটি কমবে, এর থেকে ক্রিটিক্যাল ইলনেস কমতে থাকবে, কিন্তু এটা আমার মনে হয় না যে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে, যেমন স্মল পক্স নিশ্চিহ্ন হয়েছে। স্যার, একটি বিষয় আপনি বলছিলেন যে করোনা ভাইরাস হচ্ছে
আগের অবস্থায় নেই, অর্থাৎ আগে যেরকম তার আতঙ্কজনক অবস্থায় ছিল, মৃত্যু হার ছিল বেশি, ইনফেকশন রেটও বেশি ছিল, কিন্তু এখন সেটি কমে এসেছে। এটা কি আসলে মানুষের সচেতনতার কারণে হয়েছে, নাকি ভাইরাস যে তার জেনোম সিকোয়েন্স হয়েছে সেটার কারণে হয়েছে, কি মনে হয় আপনার? এটা অনেকগুলা কম্বিনেশন। প্রথম কথা হচ্ছে সচেতনতা অবশ্যই বেড়েছে, কিন্তু এদিকে ভাইরাসের যে ভায়াবিলিটি এবং যে সিরিয়াসনেস সেটাও কমতে শুরু করেছে। আর তাছাড়া ইমিউনিটি কিছুটা হলেও গ্রো করছে, যেটা আমরা হয়তো বুঝতে পারবো না। অনেকগুলো কন্ট্রোভার্সি আছে ইমিউনিটির ব্যাপারে। অনেকে বলছেন এবং রিসার্চ করেও দেখা যাচ্ছে যে ন্যাচারাল ইমিউনিটি ইজ নট ভেরি এফেক্টিভ এবং বেশি দিন থাকে না। যার জন্যে পৃথিবীতে এখন দুটো সায়েন্টিস্টদের দুটো গ্রুপ হয়েছে। একটা যারা ব্যারিংটন ডিক্লারেশন সাপোর্ট করছে তারা একটা গ্রুপ, আবার যারা জন স্নো মেমোরেন্ডাম সাপোর্ট করছে তারা একটা গ্রুপ। এক গ্রুপ বলছে যে ফোকাসড প্রোটেকশন, অর্থাৎ যারা ভালনারেবল, যারা অসুস্থ, তাদেরকে প্রোটেক্ট করার জন্য, এবং যারা ইয়াং তাদেরকে লকডাউন না করে তাদেরকে যথা ইচ্ছা যেভাবে হোক জীবন চালাতে বলা হচ্ছে। কিন্তু যারা জন স্নো মেমোরান্ডাম সাপোর্ট করছে তারা বলছেন দ্যাটস নট পসিবল। কারণ হচ্ছে যে প্রথম কথা, এটাতে হার্ড ইমিউনিটি আসবে না। ইমিউনিটি বাই ন্যাচারাল ইনফেকশন ইজ শর্ট লিভড, যার ফলে এটা আসলে হার্ড ইমিউনিটি তৈরি করতে পারবে না, ভ্যাকসিন আসতেই হবে। স্যার, আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শীত প্রধান দেশ ইউরোপ আমেরিকাতে মৃত্যু হার বেশি, আক্রান্তের হারও বেশি। আমরা যদি কম্প্যারিজন করি আমাদের যে সাউথ এশিয়া রয়েছে সেখানে মৃত্যু হার, ইনফেকশন রেট অনেকাংশেই কম। তো আসলে এটা কি জলবায়ু অথবা আবহাওয়ার সাথে কোনো রিলেটেড আছে কি না এই ভাইরাসের? আবহাওয়ার চেয়েও যেই জিনিসটা অবশ্যই আবহাওয়ার একটা এফেক্ট আছে, কিন্তু যে জিনিসটা আমরা দেখছি বিশেষ করে বাংলাদেশে, এটার কারণ হচ্ছে যে পপুলেশন, আমাদের দেশের পপুলেশন ইজ ভেরি ইয়াং, যার ফলে আমাদের মৃত্যু সংখ্যা কম। যদি আমরা এটা ইউরোপ এবং আমেরিকার সাথে কম্পেয়ার করি তবে দেখব যে তাদের জনসংখ্যা অনেক বৃদ্ধ এবং তাদের ক্রনিক ডিজিজের সংখ্যাও বেশি। আমাদের দেশে এবং সাউথ এশিয়ায় ইয়াং জেনারেশন অনেক বেশি তাদের পপুলেশনের ভিতর, যার জন্য মৃত্যু সংখ্যা কম। অবশ্যই ওয়েদার, হিউমিডিটি বিশেষ করে একটা এফেক্ট আছে, অ্যাওয়ারনেসের একটা এফেক্ট আছে, সব কিছু মিলিয়ে, এবং লকডাউন কখন হয়েছিল সেগুলোর এফেক্ট আছে। কিন্তু মেইন জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশের বিশেষ করে ইয়াং জেনারেশনের কারণে মৃত্যু সংখ্যা অনেক কম। স্যার, ইয়াংদের মধ্যে কি আপনার ইমিউনিটি পাওয়ারটা বেশি আছে বলেই কি এরকম হচ্ছে? আবার বলো। স্যার, আমি বলছি যে আসলে আপনি বলছেন যে বাংলাদেশে ইয়াং জেনারেশনটা বেশি, তো ইয়াং জেনারেশনের মধ্যে ইমিউন পাওয়ারটা কি বেশি বলেই কি আমরা আসলে একটা সেফ জোনে আছি? ইমিউন পাওয়ার তো অবশ্যই, কারণ হচ্ছে যে ইয়াং জেনারেশনের এটা দেখা যাচ্ছে যে এটা ইয়াং জেনারেশনকে কম ভাবে এফেক্ট করছে, কম সিভিয়ারিটি, মর্টালিটি সবকিছুই ইয়াং জেনারেশন কম হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ইয়াং জেনারেশনের ইনফেকশন ফাইট করার অ্যাবিলিটি বৃদ্ধদের চেয়ে অনেক বেশি। আর দেখা যাচ্ছে যে এই এই যে ভাইরাসটা আছে সে ভাইরাসটা আমাদের ইমিউন সিস্টেমকে নষ্ট করতে পারছে, যেটা ইয়াং জেনারেশনের উপর ততটা করতে পারছে না। আর জানতে চাচ্ছি যে আসলে বলা হচ্ছিল যে ভ্যাকসিনের মাধ্যমে যে ইমিউন সিস্টেমটা গ্রো করবে সেটি আসলে কতদিন লাস্টিং করবে সেটি নিয়ে এখনও বলা যাচ্ছে না। আবার একদল বিজ্ঞানী বলছেন যে এটি কম সময় থাকে, আবার একদল বিজ্ঞানী বলছেন বেশি সময় থাকে। আসলে এই জিনিসটা যদি একটু বুঝিয়ে বলেন আপনি। আসলে স্টাডি যেগুলো হয়েছে সেগুলা দেখা যাচ্ছে যে এটা সেফ এবং এফেক্টিভ। হিউম্যান বডিতে এফেক্টিভ কিনা এগেনস্ট দ্য ভাইরাস, সেটা ভাইরাস যখন অ্যাটাক করে তখন যদি এই ভ্যাকসিন না দেয়া থাকে তাহলে বোঝা যাবে না। কিন্তু অক্সফোর্ড ভ্যাকসিন যেরকম আমরা জানি যে 11টা ভ্যাকসিন এগিয়ে আছে, স্টেজ 3-তে আছে,
অক্সফোর্ড ভ্যাকসিন রিসেন্টলি ব্রিস্টল ইউনিভার্সিটিতে তারা স্টাডি করে দেখেছে যে মানুষের, বিশেষ করে বৃদ্ধ মানুষের দ্বারা ইমিউনিটি তৈরি হচ্ছে। ইমিউনিটি কতদিন থাকবে সেটা এখন পর্যন্ত আমরা জানি না, কিন্তু যেহেতু শুধু একটার মাধ্যমে না, অ্যান্টিবডির মাধ্যমে না, টি সেলের মাধ্যমেও যেহেতু ইমিউনিটি এক্সপ্রেশন হচ্ছে, সেহেতু ইমিউনিটি আশা করা যাচ্ছে যে থাকবে। ওকে, প্রথমেই কি আমরা পুরোপুরি প্রিভেন্ট করতে পারবো ভাইরাসটাকে? না, যেটুকু মনে হচ্ছে যে প্রথম দিকে হয়তো সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ আমরা কন্ট্রোল করতে পারবো, কমিয়ে দিতে পারবো। ইমপ্রুভমেন্ট আরো হতে থাকবে। কেউ কেউ বলছেন অন্তত পক্ষে 5 বছর লাগবে এই আসল ভালো এফেক্টিভ প্রিভেন্টেটিভ ভ্যাকসিন আমাদের দ্বারে পৌঁছতে। সো অন্তত পক্ষে মানুষের মৃত্যুর হার কমানো, সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ কমানো, এগুলোতে ভ্যাকসিন অবশ্যই হেল্প করবে। কতদিন চলতে পারবে সেটা বলা মুশকিল, কিন্তু হয়তো বছরে একবারও নিতে হতে পারে, যেরকম আমরা ফ্লু ভ্যাকসিন নিয়ে থাকি। ডক্টর রকিবুল আনোয়ার, আপনি আমাদের সঙ্গে থাকুন, বিরতির পর ফিরে এসে আপনাদের সাথে আরও বিস্তারিতভাবে কথা বলবো। দর্শক, সময় হলো একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। ম্যাডাম, বিকাশ থেকে নাহিদ বলছি। অ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার ফোনের এসএমএসে যে 6 সংখ্যার নাম্বারটি গিয়েছে সেটি বলুন। কি? প্রথমে বিকাশ সেজে বিশ্বাস জিতে নিলাম, জলদি, না হলে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। টেনশনে ফেললাম, এখন সব গোপন তথ্য দিয়ে দেবে। এসব ফ্রডগিরি আমার সাথে চলবে না, যত সব। ধুর, ধরা খাইলাম। বিকাশ অ্যাকাউন্টের পিন ও এসএমএস এ আসা 6 সংখ্যার নাম্বার আপনার গোপন তথ্য কাউকে দেবেন না। কেউ চাইলেই বুঝবেন প্রতারক। এমন কল পেলেই কেটে দিন। দর্শক, আমরা আবার ফিরে যেতে যাচ্ছি আমাদের অতিথির কাছে। ডক্টর রকিবুল আনোয়ার, আপনার কাছে আমার প্রশ্ন, বিরতির আগে আমরা কথা বলছিলাম ভ্যাকসিন নিয়ে। এখন তো বেশ কয়েকটি ভ্যাকসিন আলোচনায় আছে, মডার্নার আছে, অ্যাস্ট্রাজেনেকার আছে, ফাইজারের আছে। আপনি কোন ভ্যাকসিনটাকে আসলে প্রমিজিং বলে মনে করবেন? যেই ভ্যাকসিনগুলো উল্লেখ করা হলো তাদের প্রত্যেকটাই খুবই আশাব্যঞ্জক। বিশেষ করে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রমাণ করেছে যে ইট ইজ গোয়িং টু বি এফেক্টিভ, কিন্তু ফাইজার, জার্মানির বায়োনটেক এবং আমেরিকান মডার্না তারাও অনেক দূর এগিয়েছে, যদিও ডিফারেন্ট ওয়ে অফ ভ্যাকসিনটা প্রোটেক্ট করবে, কিন্তু তারাও অনেক এগিয়ে আছে। আর আমরা জানি যে চায়না যদিও সবসময় কথা বলে না, কিন্তু চায়নার ভ্যাকসিনগুলো বেশ এগিয়ে আছে। সো 5-6টা ভ্যাকসিন ক্রিসমাসের ভিতর রিকগনিশন পাবে বলে সবাই আশা করছে, এবং পিপল আর গার্ডেডলি অপটিমিস্টিক। তারা এখনো 100% শিওর না, কিন্তু গার্ডেডলি অপটিমিস্টিক। এবং আমার যতদূর যেটা মনে হচ্ছে যে অক্সফোর্ড ভ্যাকসিন দু একবার একটু ধাক্কা খেয়েছে, কিন্তু তারা সবসময় এগিয়ে ছিল এবং এখনো এগিয়ে আছে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে ব্রাজিলে একজন মারা গেছে, কিন্তু দ্যাট ওয়াজ আনরিলেটেড টু অক্সফোর্ড ভ্যাকসিন ইটসেলফ। এবং আমেরিকাতে যদিও রিসার্চ 3rd স্টেজ বন্ধ ছিল, সেটা আবার খুলে দেওয়া হয়েছে। এবং যেটা বললাম যে ব্রিস্টল ইউনিভার্সিটি প্রমাণ করেছে যে অক্সফোর্ড ভ্যাকসিন ইজ ভেরি এফেক্টিভ। সো যদিও অক্সফোর্ড ভ্যাকসিন was always at the front of the pack, কিন্তু মডার্না, বায়োএনটেক এবং ফাইজার এরাও বেশ এগিয়ে আছে, যেরকম চাইনিজ ভ্যাকসিনগুলো অনেক দূর এগিয়ে রয়েছে।
একটি বিষয়, যুক্তরাষ্ট্রের বিখ্যাত রোগতত্ত্ববিদ অ্যান্থনি ফাউসি তিনি বলছেন যে এই বছরের শেষ নাগাদ ভ্যাকসিন আসতে পারে, তিনি আশাবাদী। আপনি কি এই ব্যাপারে আশাবাদী যে এই বছরের শেষ নাগাদ ভ্যাকসিন আসতে পারে বাজারে? হ্যাঁ, আমি আশাবাদী, কিন্তু মানুষের দ্বারে পৌঁছে যাবে কিনা সেটা একটা আলাদা ব্যাপার, সম্পূর্ণ আলাদা ব্যাপার। যতদূর শোনা যাচ্ছে, আমরা শুনছি যে ওয়ারিকের একটা হসপিটালে এবং লন্ডনে একটা হসপিটালে অলরেডি কোভিড ভ্যাকসিন চলে গেছে। যদিও এটা শোনা কথা, এটা গুজব কিছুটা, কিন্তু গুজবের সত্যতা আছে বলে আমি মনে করছি। এবং ফ্রন্ট লাইন যারা আছে, এনএইচএস এ যারা কাজ করছি আমরা, তারা অবশ্যই ভ্যাকসিনটা ক্রিসমাসের দিকে আমাদের কাছে আসা শুরু হবে বলে আমি আশাবাদী এবং মনে করছি যে সেটাই সত্যি। যদি ক্রিসমাসের সময় যদি আসে যদি ভ্যাকসিনটা, তাহলে বিশ্বের প্রতিটি মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছে এই ভ্যাকসিনটা পৌঁছে দিতে কত দিন অথবা কত বছর লাগতে পারে বলে আপনি মনে করেন? যেটা প্র্যাকটিক্যাল সেটা ডব্লিউএইচও বলেছে, আমরাও চিন্তা করছি যে বছর দুয়েকের আগে সাধারণ সব মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে না, এবং আপ টু 5 ইয়ার্স পর্যন্ত লাগতে পারে। কিন্তু যেটা আশা করা যাচ্ছে যে সব জায়গায় পৌঁছে যাবে, যদিও সব মানুষের কাছে পৌঁছে যাবে কিনা সেটাই হলো কথা। আগামী গ্রীষ্মের ভিতরে ভ্যাকসিনগুলা অনেক মানুষের কাছে পৌঁছবে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য সম্পূর্ণ হবে কিনা সেটার ব্যাপারে বেশ ডাউট আছে। তাহলে আপনি বলছেন 2 থেকে 5 বছর লাগতে পারে জনগণের দোরগোড়ায় পৌঁছে যেতে এই ভ্যাকসিনটা। তাহলে এই দীর্ঘ সময়টা আসলে যারা জনগণ রয়েছে, সাধারণ জনগণ রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে, আসলে তাদের বাঁচার উপায়টা কি আসলে? সেটাই বলছি যে আমাদের শুধু সেকেন্ড ওয়েভ না, থার্ড ফোর্থ ওয়েভও পসিবল, কিন্তু এর ভিতর যেটা বললাম যে চিকিৎসা অনেক উন্নতি হয়েছে। রেমডেসিভির, ডেক্সামিথাসোন, ইন্টারফেরন, অনেক অ্যান্টিভাইরাল বেশ দেখা যাচ্ছে কাজ হচ্ছে, যার কারণে ক্রিটিক্যাল কেয়ারে আমরা অনেক উন্নতি করেছি। অ্যান্টিকোয়াগুলেন্ট, কারণ দেখা গেছে যে মাইক্রোভাস্কুলার কোয়াগুলেশন হচ্ছে। আমরা ভাইরাসটাকে আরো বুঝতে পারছি, ভাইরাসের অ্যাক্টিভিটিটা বুঝতে পারছি, যার ফলে প্রতিযোগিতায়, যুদ্ধে আমরা কিন্তু একেবারে পিছিয়ে নেই। যার জন্যে, আর সবচেয়ে বড় কথা যে ভ্যাকসিন অর নো ভ্যাকসিন, মানুষের কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, হাত ধোয়া, এগুলো কিন্তু একেবারে আমরা ভুলেই যেতে থাকি। সেটা ভুললে পারে একদমই চলবে না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্মামেন্ট ইন দ্য ফাইট এগেনস্ট কোভিড, যে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব, প্রয়োজন না হলে অনর্থক বাইরে যাব না, কারণ দ্যাট উড বিকাম দ্য নর্ম, নিউ নর্ম, যে আমরা প্রয়োজন না হলে বাইরে যাব না, ভিড় অ্যাভয়েড করার চেষ্টা করব, খোলা জায়গায় থাকার চেষ্টা করব, বা বাসায়, বাইরে গেলে খোলা জায়গায় থাকার চেষ্টা করব, বাসায় থাকলে বাসায় থাকবো। মিক্সিংটা যতটা কমানো যাবে ততটা ভালো। হাত সব সময় সাবান দিয়ে ধুতে হবে, বাইরে গেলে মানুষের সাথে ইয়ে হলে পারে মাস্ক পরতে হবে। এই জিনিসগুলো একেবারে টু দ্য পয়েন্ট রিলিজিয়াসলি ফলো করতে হবে, সেটাই সাধারণ মানুষকে সেভ করবে এবং সেভ করছে। আমরা যেটা দেখছি যে বাংলাদেশে কিন্তু যারা একটু বয়স্ক এবং যারা অসুস্থ, তাদের হলে কিন্তু তারা মারা যাওয়ার সম্ভাবনা খুবই হচ্ছে, কিন্তু তাদের বেশ কম হচ্ছে, কারণ তারা কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করছেন, তারা অনর্থক বাইরে যাচ্ছেন না, তারা হাত ধোয়া এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছেন, যার ফলে ততটা আমাদের মৃত্যুহার কিন্তু সেই জন্যই বাড়তে পারছে না। কারণ যাদের প্রোটেকশন প্রয়োজন তারা নিজেরাই আরো অ্যাওয়ারনেস দেখাচ্ছেন এবং তারা সেভাবে ফলো করছে। স্যার, নিশ্চয়ই আপনি জেনেছেন যে বাংলাদেশের গ্লোব বায়োটেক কোম্পানি তারা একটি ভ্যাকসিন ডেভেলপ করছে, তারা ফার্স্ট ট্রায়ালের দিকেও শেষ করেছে, ব্যানকভিক্স যেটার নাম। তো এই ব্যানকভিক্স গ্লোব বায়োটেকের এই ভ্যাকসিনটা নিয়ে আসলে আপনার কতটুকু আশাবাদী আপনি, অথবা আপনার মন্তব্যটা কি?
আমি মনে করি যে বাংলাদেশ তো অবশ্যই একদম পিছিয়ে থাকবে না, বাংলাদেশ অবশ্যই আসবে, কিন্তু সময় লাগবে। কারণ হচ্ছে যে এই জিনিসগুলো তো আমাদের জন্য নিউ টেকনোলজি, আমরা তো এর আগে এই সমস্ত ব্যাপারে বায়োটেকনোলজি এগুলো তো নতুন ভাবে আসছে। সুতরাং আমরা পিছিয়ে থাকলেও আমরা রেসে হেরে যাওয়ার মতো না, আমরা শেষ করতে পারবো। সুতরাং আমি অবশ্যই আশাবাদী এবং আমি এনকারেজ করব যে বাংলাদেশের কোম্পানিগুলো আরো ভালোভাবে, আরো নিপুণভাবে, আরো সততার সাথে তারা চেষ্টা করবে এবং সাকসেসফুল হবে। স্যার, যে ভ্যাকসিনগুলো আসছে বাজারে, পাইপলাইনে রয়েছে, এই ভ্যাকসিনগুলো কতদিন পর্যন্ত ইমিউন দিতে পারবে, এটি নিয়ে কোনো রিসার্চ হয়েছে কি না? যদি হয়ে থাকে স্যার, ফলাফলটা কি আসলে? আমরা কি, এটাই তো কথা যে আমরা কিভাবে জানবো? আমাদের রিসার্চটা কি? রিসার্চ ইজ প্র্যাকটিকেবিলিটি। দ্য ভাইরাস ইটসেলফ এসছে বছর খানেক হলো, তো ইমিউনিটি ভ্যাকসিন কেবল ডেভেলপ হয়েছে। ভ্যাকসিনগুলো কতদিন এফেক্টিভ থাকবে সেটা তো প্র্যাকটিক্যাল ব্যাপার। সুতরাং সময় না যাওয়া পর্যন্ত, যে জন্য সবাই বলে যে একটা ভ্যাকসিন তৈরি হতে প্রায় 10 বছর লাগে, সুতরাং আমাদের পক্ষে বলা সম্ভব হবে না। কিন্তু যেটা বলা সম্ভব হবে যে ভ্যাকসিনটা অ্যাটলিস্ট যদি এখন আমাদের অসুখ হয় তাহলে কমিয়ে রাখতে পারবে, তাদের সিভিয়ারিটিটা, মৃত্যু হারটা কমিয়ে রাখতে পারবে, সেটা আমরা জানি। কিন্তু অন্য জিনিস মানে কতদিন থাকবে সেটা পরিপূর্ণভাবে নির্ভর করবে, সময় বলে দিবে। আমাদের তো ক্রিস্টাল বল নাই যে আমরা দেখে বলে দিতে পারবো। কিন্তু যেটা এভিডেন্স বা যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, টি সেল স্টিমুলেশন হচ্ছে, টি সেল অনেক দিন থাকে। সো সবকিছু ইন্ডিকেট করছে যে আলটিমেটলি উইথ ইমপ্রুভমেন্ট অফ দ্য ভ্যাকসিনস আমরা লং টার্ম ইমিউনিটি তৈরি করতে পারবো। কিন্তু এটা এন্ডেমিকই হবে। ফ্লু ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়েছে, কিন্তু তার মানে কি ফ্লু হচ্ছে না, মৃত্যু ফ্লু থেকে হচ্ছে না? রেসপিরেটরি ভাইরাসগুলো এমন ভাইরাস যেগুলা থাকবে, সাথে থাকবে, কিন্তু তার মৃত্যুহার কমবে, তার সিভিয়ারিটি কমবে, কিন্তু এন্ডেমিক হয়ে থাকতে বলেই থাকবে বলেই সবাই এখন পর্যন্ত চিন্তা করছে। কোনো ডেফিনিট আনসার কেউই দিতে পারবে না সময় না যাওয়া পর্যন্ত, কিন্তু পসিবিলিটিগুলো সবাই জানতে পারবে। ডক্টর রকিবুল আনোয়ার আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো আপনার সাথে। দর্শক, সময় হলো একটি বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন রয়্যাল লন্ডন হসপিটালের কোলোরেক্টাল সার্জন ডক্টর রকিবুল আনোয়ার, যিনি ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছেন। ডক্টর রকিবুল আনোয়ার, আপনাকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। এ পর্যায়ে আমি জানতে চাচ্ছি আপনার কাছে, ভ্যাকসিন নিয়ে কথাবার্তা চলছে, বাংলাদেশে ভ্যাকসিন নিয়ে কথাবার্তা চলছে। আসলে বাংলাদেশ কোন পদ্ধতিতে ভ্যাকসিনটি গ্রহণ করবে সেটি একটু আলোচনার বিষয়বস্তু, যে আসলে কোভ্যাক্সের মাধ্যমে আসবে নাকি সরাসরি কোম্পানির কাছ থেকে ক্রয় করবে। আপনার কি মনে হয় কোন পদ্ধতিতে ভালো হবে? আমার মনে হয় যে কম্বিনেশন ফ্যাক্টর কাজ করবে, কারণ বিভিন্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে যে সমস্ত দেশ, ডেভেলপিং কান্ট্রি, তাদের জন্য ভ্যাকসিনের সুব্যবস্থা করার চেষ্টা করছে। আমার মনে হয় না যে পৃথিবীব্যাপী যখন একটা মহামারী চলছে, যখন এমন মারাত্মক অবস্থা, তখন বাংলাদেশের মানুষের চিন্তা করার কোনো প্রয়োজন আছে। যেটা আমাদের সবচেয়ে বড় হবে, বড় স্ট্র্যাটেজি হবে, যে আমরা যেন প্রস্তুত থাকি, বাংলাদেশ যেন প্রস্তুত থাকে, আমাদের হেলথ ডিপার্টমেন্ট, আমাদের সরকারি মাধ্যমগুলো সবাই যেন প্রস্তুত থাকে, যাতে করে ইকুইটি ডিস্ট্রিবিউশন এবং সব জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার ব্যবস্থা থাকে। কারণ আমরা তো দেখেছি যে চায়না তারা চেষ্টা করেছিল আমাদের দেশে ভ্যাকসিনের ট্রায়াল করার জন্য, কিন্তু করতে পারে না। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, যে আমাদের যে সমস্ত ব্যাপারে আমাদের খুব সাবধান হওয়া প্রয়োজন,
আমাদের প্রস্তুতির প্রয়োজন, সেই জিনিসগুলো আমাদের প্রস্তুত থাকতে হবে। কারণ পৃথিবী খারাপ হতে চাইবে না। পৃথিবীর বড় ধনী দেশগুলা সবার চোখে গরিব দেশগুলার ইগনোর করবে বা তাদের জন্য কোনো সুব্যবস্থা করবে না, তারা সেই জন্য দায়ী থাকতে চাইবে না। সুতরাং ভ্যাকসিন আমাদের কাছে যেভাবেই হোক পৌঁছে যাবে, কিন্তু আমরা ঠিকভাবে সেই ভ্যাকসিনগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারবো কিনা তার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? একটি বিষয় জানতে চাচ্ছি যে আসলে এই ভ্যাকসিনগুলোতে একটি নির্দিষ্ট টেম্পারেচারে প্রিজার্ভ করতে হয়, বাংলাদেশে সেই কোল্ড চেইন ম্যানেজমেন্টটা আছে কিনা? সেটাই বলছি যে আছে বলে আমার ততটা বিশ্বাস নাই। কারণ হচ্ছে যে এমনভাবে একসাথে এত ভ্যাকসিন এর আগে আমরা ব্যবহার করিনি, কিন্তু আমরা তো ব্যবহার করেছি। আমরা বিসিজির টিকা ব্যবহার করছি। হ্যাঁ, আমাদের তো আগের থেকেই আমরা তো ইমিউনাইজেশনে অত্যন্ত ভালো করেছি। সুতরাং সেই জিনিসগুলা আমাদের দেখতে হবে যে কতটা ভ্যাকসিন রাখার ক্যাপাসিটি আছে কতদিন, এবং আমাদের কিভাবে প্রস্তুত হতে হবে। এই জিনিসগুলাই দুঃখজনক হবে যদি আমরা আমাদের প্রস্তুতিতে ঠিক না থাকতে পারি। কারণ সারা পৃথিবীতে সাথে আমরা কম্পিট করছি অনেক ব্যাপারে, অনেক কিছুই আমরা ভালো করছি, কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে কমপ্লাসেন্সের জন্য অবসাদ এসে যাচ্ছে আমাদের সমাজে। এখনো দেখা যাচ্ছে বেশ অবসাদ এই কোভিডের ব্যাপারে। যাদের সাবধান হওয়া প্রয়োজন তারা সাবধান হচ্ছে, কিন্তু যাদের সাবধান মনে করছে যে হওয়া প্রয়োজন না, ইয়াং জেনারেশন, তারা তো কোভিড অন্যের কাছে পৌঁছে দেবে, তারা তো কোভিড বয়স্কদের কাছে পৌঁছে দেবে, যার ফলে সমাজ আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমাদের সব ব্যাপারে প্রস্তুতি থাকতে হবে, এবং প্রস্তুতি আগে থেকেই নিতে হবে, যাতে করে আমরা হঠাৎ করে বিপদের ভিতর না পড়ে যায়। এই জিনিসটা আমাদেরকে খুব মনে রাখতে হবে। স্যার, আমাদের দেশে তো সামনে শীতকাল আসছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও আশঙ্কা করছেন যে শীতকালে সংক্রমণের সংখ্যাটা বেড়ে যেতে পারে। তো আসলে সেই ক্ষেত্রে যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের প্রতি আপনার মেসেজ কি থাকবে? একটা জিনিসই অ্যাওয়ারনেস, আমাদের অবসাদের কোনো সুযোগ নাই, আমাদের কমপ্লাসেন্সির কোনো সুযোগ নাই। আমাদেরকে সবসময় ভিজিলেন্ট থাকতে হবে, আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে। হাত পরিষ্কার করা, কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে কি হয়, অভ্যাসটা যেন ইগনোর করা শুরু হয়। না, চলবে না। অবশ্যই হাত বাইরে থেকে আসলে হাত পরিষ্কার করতে হবে, অন্তত পক্ষে দিনে 10 বার সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে। বাইরে গেলে মাস্ক পরতে হবে, এর কোনো অল্টারনেটিভ নাই। যতটা সম্ভব ক্রাউডেড স্পেস করতে হবে, কারণ হচ্ছে যে আমরা জানি যে শীতকালে ধুলাবালি বাড়বে, যার ফলে নাকের সিলিয়া সব ভাইরাস এবং ধুলাবালিকে সরিয়ে দিতে পারবে না। আমরা শীতকালে হলিডে করার চেষ্টা করি, ভ্রমণ করার চেষ্টা করি, সেগুলা অ্যাবসোলুটলি টু দ্য মিনিমাম। কারণ হচ্ছে যে যত মানুষের ভিতর আদান প্রদান চলবে, যত মানুষের ভিতর যোগাযোগ হবে, তত বেশি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা হবে। সুতরাং ভ্যাকসিন অর নো ভ্যাকসিন, চিকিৎসা ইমপ্রুভমেন্ট বা সেটা না, আমাদের নিজেদেরকে ভিজিল্যান্ট থাকতে হবে, আমাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে, এবং কিভাবে কোভিডকে অ্যাভয়েড করা যায়, পরাজিত করা যায়, সেদিকে আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। স্যার, আপনার কি মনে হয় যে আসলে ভ্যাকসিন ছাড়া এই কোভিড সংক্রমণটাকে আসলে নির্মূল করা সম্ভব? আপনার কি মনে হয় ভ্যাকসিন ছাড়া? সম্ভব সেটা বলতে পারা, নির্মূল কখনোই হবে না। নির্মূল একটা ভুল মনে হয় ডেফিনেশন, কারণ পৃথিবীতে খুব কম জিনিস নির্মূল করা হয়েছে। স্মল পক্স একটা জিনিস নির্মূল, তারাও তো জীবন, তারাও তো মানে লাইফ ফর্ম, হোয়াট এভার তো তারাও থাকবে, এবং অনেক ক্ষেত্রেই তারা কিন্তু প্রয়োজনীয়। যেটা বলা হচ্ছে যে এনভায়রনমেন্টকে আমরা যদি ডিস্ট্রয় করি, তাহলে কিন্তু সবকিছুই নষ্ট হয়ে যাবে। পৃথিবী থাকবে কিন্তু মানুষ থাকবে না। সেই জন্যে
নির্মূল করা যাবে না, কিন্তু কমিয়ে রাখা যাবে, কন্ট্রোল করা যাবে ভ্যাকসিন ছাড়াও। ভ্যাকসিন হলে সেটা আরো সহজ হবে। স্যার, সামনে তো আমাদের দেশে শীতকাল আসছে, যদি কোনোভাবে যদি কোনো কারণে অসচেতনতার কারণে আমাদের অসচেতনতার কারণে যদি বেড়ে যায়, তাহলে কি স্যার লকডাউনের কি কোনো সিচুয়েশন তৈরি হতে পারে কি, অথবা লকডাউন দেওয়া উচিত হবে কিনা আপনার কি মনে হয় বাংলাদেশের প্রেক্ষিতে? বাংলাদেশের প্রেক্ষিতে যদি সেরকম পরিস্থিতি হয় তবে অবশ্যই লকডাউন দিতে হবে। লাইভ এবং লাইভলিহুড দুটো জিনিস সাইমালটেনিয়াসলি যাওয়ার চেষ্টা চলছে। এখন যদি লাইভ এত বেশি এফেক্টেড হয় যে ফ্যাটালিটি অনেক বেড়ে যায়, তাহলে অবশ্যই লাইভলিহুড কন্ট্রোল করে ফেলতে হবে। লকডাউনের কোনো অল্টারনেটিভ থাকবে না। ব্রিটিশ গভর্নমেন্ট আজকে এই বৃহস্পতিবার থেকে 1 মাস লকডাউন দিয়ে দিয়েছে। সুতরাং হ্যাঁ, ফর্মটা কি হবে সেটা হয়তো একটু ভেরি করতে পারে, কিন্তু লকডাউন প্রয়োজন হলে লকডাউন দিতে হবে। কারণ লাইভলিহুড ডাজন্ট কাম ফার্স্ট, লাইভ কাম ফার্স্ট। তো আবার লাইভলিহুড ছাড়াও লাইফ কন্টিনিউ করা ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং প্রয়োজন হলে পরে সরকারকে অবশ্যই লকডাউন দিতে হবে, যদি আমাদের মানে অবসাদের কারণে বা আমাদের নির্বুদ্ধিতার কারণে কোভিড অনেক মারাত্মক হিসাবে দেখা দেয় বাংলাদেশে। ডাক্তার রকিবুল আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে এই বিষয়ে আপনার সাথে আরও বিস্তারিত কথা হবে। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই বলবো, করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন, এবং বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন।